তো আজকে আমরা শুরু করছি লেকচার 2। তো লেকচার 2তে আমরা মেইনলি যেটা সম্পর্কে পড়ব সেটা হলো যে কোনো একটি বস্তুকে কিভাবে আমরা আধানে আহিত করতে পারছি। তো আমরা যদি কোনো একটি পদার্থ যদি ধরি ম্যাটার, তো তাকে যদি আমরা ভাঙতে থাকি তাহলে আমরা সবার প্রথমে কি পাবো? মলিকুলস বা আমরা কি পাবো? অণু পাবো। তো অণুকে যদি আমরা আরো যদি ভাঙি তাহলে কি পাবো? আমরা পাবো অ্যাটম। অর্থাৎ আমরা পরমাণু পাবো। তো পরমাণুকে যদি আমরা আরো যদি ভাঙি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই তিনটে কণা দেখতে পাই। একটা হচ্ছে প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। তো সাধারণ অবস্থায় একটা পরমাণু কি থাকে না নিস্তড়িত অবস্থায় থাকে। তো তার কারণ কি না আমরা জানি যে সাধারণ অবস্থায় একটি পরমাণুতে যতগুলি সংখ্যক প্রোটন থাকে ঠিক ততগুলি সংখ্যক কি থাকে না ইলেকট্রন। প্রোটন কি অবস্থায় থাকে না প্রোটনের ধনাত্মক আধানে আহিত থাকে এবং ইলেকট্রন কি থাকে না ঋণাত্মক আধানে আহিত অবস্থায় থাকে। এবং যেহেতু নিউট্রনের কোনো আধান নেই এটি নিস্তড়িত, তো এর কোনো আধান যেহেতু নেই সেহেতু এর ক্ষেত্রে চার্জ বন্টনের ক্ষেত্রে এর কোনো প্রাধান্য নেই। তো সাধারণ অবস্থায় আমাদের একটা বস্তু যদি নিস্তড়িত অবস্থায় থাকে, সাপোজ এই বস্তুটি নিস্তড়িত অবস্থায় রয়েছে, তার অর্থ হলো যে এতে যতগুলি সংখ্যক ধনাত্মক আধান রয়েছে ঠিক ততগুলি সংখ্যক ঋণাত্মক আধান রয়েছে। জিরো, অর্থাৎ 8টি ধনাত্মক আধান এবং 8টি ঋণাত্মক আধান রয়েছে, তাই এর আধান কত হচ্ছে না 0। এর মধ্যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক আধানের নেট অস্তিত্ব নেই। তো একে যখন আমরা আধানে আহিত করব, তো আমরা আধানে কিভাবে আহিত করতে পারি না নিউট্রনের তো কোনো কাজ নেই, অর্থাৎ আমরা যদি প্রোটন ট্রান্সফার করি তবে কি হবে এটি আধানে আহিত হতে পারে, বা যদি ইলেকট্রন ট্রান্সফার করি তাহলে এটি আধানে আহিত হতে পারে। কিন্তু আমরা যদি লক্ষ্য করি তো কেন্দ্রকে কে থাকে? নিউক্লিয়াস। এখানে কে থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে। এবং বাইরের যে কক্ষপথগুলি রয়েছে এই বাইরের কক্ষপথগুলিতে কারা বিচরণ করে না ইলেকট্রন বিচরণ করে। তো বাইরের কক্ষপথগুলিতে যেহেতু ইলেকট্রন বিচরণ করে, তো আমরা যদি কোনো একটা বস্তুকে যদি আধানে যদি আহিত করতে চাই তাহলে কি হবে না নিউক্লিয়াসের মধ্য থেকে যদি আমরা প্রোটনকে বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণে এনার্জির প্রয়োজন। তো তার তুলনায় আমরা ইলেকট্রনকে খুব সহজেই আমরা কি করতে পারি না আমরা অ্যাটম থেকে বাইরে বের করে নিতে পারি, বা আমরা কি করতে পারি অন্য কোনো অ্যাটম থেকে বের করে আমরা একটা অন্য অ্যাটমে আমরা ট্রান্সফার করতে পারি। তাই যে কোনো একটি বস্তুকে যদি আমরা আধানে আহিত করতে চাই তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে না সেক্ষেত্রে আমাদের ইলেকট্রন ট্রান্সফার করার মাধ্যমে আমরা একমাত্র কি করতে পারি না ওকে আমরা ধনাত্মক বা ঋণাত্মক আধানে আহিত করতে পারি। অর্থাৎ কোনো একটা বস্তুকে যদি আমরা ধনাত্মক আধানে আহিত করতে চাই, যেমন এ বস্তুকে যদি আমরা ধনাত্মক আধানে আহিত করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে না ইলেকট্রনটা বের করতে হবে। আর যদি একে যদি আমরা ঋণাত্মক আধানে আহিত করতে চাই তাহলে সেক্ষেত্রে কি করতে হবে না ইলেকট্রন আমাকে এতে ট্রান্সফার করতে হবে। এক্ষেত্রে আমরা একে যদি আমরা ধনাত্মক আধানে যদি ট্রান্সফার করতে চাই তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন বের করতে হবে। যদি আমরা ঋণাত্মক আধানে যদি ট্রান্সফার করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে ইলেকট্রনটা এতে দিতে হবে। তো ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে আমরা কি করতে পারি না
কোনো একটি বস্তুকে আমরা আধানে আহিত করতে পারি। তো আধানে আহিত করার ফলে আমাদের কি কোনো একটি বস্তুর কি ভরের কি কোনো পরিবর্তন হয়? তো আমরা এখানে ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে কোনো একটা বস্তুকে আধানে আহিত করছি, তো ইলেকট্রনের তো কিছু না কিছু ভর আছে। তো ইলেকট্রনের যেহেতু কিছু না কিছু ভর রয়েছে, তাহলে সেহেতু কি হবে, ইলেকট্রন যখন আমরা কোনো বস্তুতে দিচ্ছি, অর্থাৎ আমি কি হচ্ছে কিছু পরিমাণ ভর ওই বস্তুকে দিয়ে দিচ্ছি। আবার আমরা যদি কোনো বস্তুকে যদি আমরা ওখান থেকে যদি ইলেকট্রন বের করে নিই, তার কথার অর্থ আমি ওখান থেকে কিছুটা পরিমাণ ইলেকট্রন আমরা বাইরে বের করে নিচ্ছি, মানে কিছু পরিমাণ ভর আমরা বাইরে বের করে নিচ্ছি। তো কোনো একটা বস্তু, সাপোজ এ বস্তু, তো এই এ বস্তুটির ভর আমি ধরে নিলাম m। তো একে আমরা কি করতে চাচ্ছি না, একে আমরা ধনাত্মক আধানে আমরা আহিত করতে চাচ্ছি। সাপোজ আমরা +4 আধানে আহিত করতে চাচ্ছি। তাহলে +4 আধানে যদি আমরা আহিত করতে চাই, তাহলে কি করতে হবে, প্রোটন তো আমরা ট্রান্সফার করতে পারবো, তাহলে কি করতে হবে না, এখান থেকে আমরা 4টে ইলেকট্রনকে আমরা বাইরে বের করে নেব। তাহলে 4টে ইলেকট্রন কি হয়ে গেল না, এই বস্তু থেকে 4টে ইলেকট্রন বাইরে বেরিয়ে চলে গেল। তাহলে এখন তার মানে এর ভর কত হবে, তার মানে এখন এ বস্তুটির ভর হবে, যদি m ড্যাশ ধরে নিই, m ড্যাশ সমান হবে কত, m - 4me, যেখানে me হলো মাস অফ ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রনের ভর। তো me সমান কত হয়, আমরা জানি 9.1 × 10⁻³ কেজি। তো একই রকম ভাবে যদি আমরা এই বস্তুটাকে, অর্থাৎ এ কে যদি আমরা বলি যে না, একে আমরা ঋণাত্মক আধানে আহিত করব, সাপোজ আমি কি করতে চাচ্ছি না, এই এ বস্তুটাকে এখন আমরা কি করতে চাচ্ছি না, -3 আধানে আমরা কি করতে চাচ্ছি, আহিত করতে চাচ্ছি। তাহলে কি করতে হবে একে, তাহলে একে আমাদের কি করতে হবে, 3টে ইলেকট্রন একে দান করতে হবে, 3টা ইলেকট্রন আমাকে একে দান করতে হবে। তো 3টা ইলেকট্রন যদি দিয়ে দিয়ে, আগে যে এর ভর ছিল তার তুলনায় এর ভর কি হয়ে যাবে, বৃদ্ধি পাবে। তাহলে আগে এর ভর ছিল কত, m, তাহলে এখন নতুন ভর কত হয়ে যাবে, m ডবল ড্যাশ, তাহলে m প্লাস কত হবে, 3m। অর্থাৎ আমরা বলতে পারি যে m ডবল ড্যাশ গ্রেটার দেন m গ্রেটার দেন m ড্যাশ। m ডবল ড্যাশ কি, ঋণাত্মক, অর্থাৎ ঋণাত্মক আধানে আহিত কোনো কণার ভর সব সময় কি হবে না, ধনাত্মক আধানে আহিত কণার ভরের অপেক্ষা বেশি হবে। আমরা যদি এই রিলেশনটা যদি আমরা লক্ষ্য করি, ঋণাত্মক আধানে আহিত কণার ভর গ্রেটার দেন নিস্তড়িত কণার ভর গ্রেটার দেন কি হবে না, ধনাত্মক আধানে আহিত কণার ভর। অর্থাৎ আমরা যদি কোনো বস্তুকে যদি আধানে আহিত করি, তাহলে কি হয়ে যাবে, তার ভরের পরিবর্তন আমরা লক্ষ্য করব। তো এরপরে আমাদের দেখব যে আমরা কিভাবে কোনো বস্তুকে আমরা আধানে আহিত করব। আধানে আহিত করার কি পদ্ধতি রয়েছে, তো সবার প্রথম যে আমরা পদ্ধতিটা দেখব, সেই পদ্ধতিটা হচ্ছে ঘর্ষণের দ্বারা। ঘর্ষণের দ্বারা বা বাই রাবিং মেথড। তো এর সাহায্যে আমরা কিভাবে কোনো বস্তুকে আমরা আধানে আহিত করতে পারি না, সাপোজ
আমরা দুটো বস্তু নিচ্ছি, একটি বস্তু এ বস্তু এবং একটি বস্তু বি বস্তু। তো এ এবং বি বস্তু দুটি প্রথমে ধরে নিচ্ছি এরা নিস্তড়িত অবস্থায় রয়েছে। এ বস্তুতে 6টি ধনাত্মক আধান এবং 6টি ঋণাত্মক আধান অর্থাৎ নিস্তড়িত অবস্থায় রয়েছে, এবং বি বস্তুটি 9টি ধনাত্মক আধান এবং 9টি ঋণাত্মক আধান অর্থাৎ বি বস্তুটিও নিস্তড়িত অবস্থায় রয়েছে। তো আমরা কি করলাম, এ এবং বি দুটো বস্তুকে আমরা কি করলাম, সাপোজ এটা এ বস্তু এবং এটি বি বস্তু, আমরা কি করলাম দুটো বস্তুকে আমরা কি করলাম ঘর্ষণ করলাম। তাহলে ঘর্ষণ করলে কি ঘটবে না, ঘর্ষণ করলে কি হবে না, বাইরের কক্ষের যে ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রনগুলো কি হয়ে যাবে না, খুব সহজে একটা থেকে অন্যটায় ট্রান্সফার হয়ে যাবে। কারণ কি, ভেতরের যে প্রোটন রয়েছে ঘর্ষণের ফলে এতটা পরিমাণ এনার্জি বা শক্তি তৈরি হয়নি, যার ফলে যে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন রয়েছে তাকে সহজে বের করে নিতে পারে। কিন্তু বাইরে লুজলি যে বাউন্ড যে আমাদের ইলেকট্রনগুলো আছে সেগুলো কি হয়ে যাবে, সহজে একটা থেকে অন্যটায় ট্রান্সফার হয়ে যেতে পারে। তো এ এবং বি দুটো ধরে নিচ্ছি আলাদা আলাদা পদার্থ। যেহেতু দুটো আলাদা আলাদা পদার্থ তাহলে দুটোরই ইলেকট্রন ধরে রাখার ক্ষমতা ভিন্ন ভিন্ন। আমি ধরে নিচ্ছি যে ইলেকট্রন ধরে রাখার ক্ষমতা এর তুলনামূলক কম। আমরা ধরে নিচ্ছি ইলেকট্রন loosely bound in A comparable to B। বি এর থেকে এ তে কি আছে না লুজলি বাউন্ড আছে, তুলনামূলক বি তে কি হচ্ছে না টাইটলি বাউন্ড আছে। তাহলে আমরা যদি এদের দুজনকে যদি আমরা রাব করি, যদি ঘষি, তাহলে কি হবে না, সহজে ইলেকট্রন কোথা থেকে কোথায় ট্রান্সফার হবে না, এ থেকে বি তে সহজে ট্রান্সফার হবে, কিন্তু বি থেকে এ তে সহজে ট্রান্সফার হবে। তাহলে আমরা যদি লক্ষ্য করি যে আমরা এই দুটোকে রাব করলাম, ঘর্ষণের পর আমরা যদি লক্ষ্য করি তাহলে কি ঘটবে না, যেহেতু এ তে লুজলি বাউন্ড, আমি ধরে নিলাম 4টে ইলেকট্রন ঘর্ষণের পরে কি হয়ে গেল না এখানে চলে গেল, এ থেকে বি তে চলে গেল। বি আমরা যেহেতু ঘষছি তাহলে কি হবে, এতে টাইটলি বাউন্ড থাকলেও এতে এর থেকেও কিছু পরিমাণ ইলেকট্রন নিশ্চয়ই এতে আসবে, কিন্তু নিশ্চয়ই 4-এর থেকে কখনোই বেশি হবে না। কারণ কি না, এ তে তো লুজলি বাউন্ড, তাহলে এ তে লুজলি বাউন্ড মানে কি, এ তে খুব সহজেই ট্রান্সফার হতে পারে, কিন্তু বি তে অত সহজে হতে পারবে না। তো বি তে আমি ধরে নিচ্ছি যে বি থেকে এ তে এই ঘর্ষণের সময় দুটো ইলেকট্রন কোনো না কোনো ভাবে ট্রান্সফার হয়ে এ তে চলে এসেছে। তাহলে আমরা যদি লক্ষ্য করি, আগে ছিল +6 চার্জ এখানে, তো 4টে এখানে চলে গেছে, আবার দুটো চলে এসেছে, তার মানে কত হচ্ছে না 4টে ইলেকট্রন রইল। তাহলে নেট চার্জ কত হবে এই ক্ষেত্রে +2। এখানে কি হবে +9 ছিল, তো 4টে ওখানে গেছে আবার দুটো এখানে চলে এসেছে, তাহলে কত হবে -11। অর্থাৎ এ বস্তুটি আধানে আহিত হলো, কোন আধানে আহিত হলো না, এ বস্তুটি ধনাত্মক আধানে আহিত হলো এবং বি বস্তুটি ঋণাত্মক আধানে আহিত হলো। অর্থাৎ দুটো বস্তু যদি আমরা ঘর্ষণ করি বা রাব করি তাহলে সেক্ষেত্রে কি ঘটবে না, যেটাতে লুজলি বাউন্ড থাকবে সেটা সবসময় ধনাত্মক আধানে আহিত হবে এবং যেটাতে টাইটলি বাউন্ড থাকবে সেটা সবসময় ঋণাত্মক আধানে আহিত হবে। তো কোনটার ক্ষেত্রে লুজলি বাউন্ড, কোনটার ক্ষেত্রে টাইটলি বাউন্ড, তো এগুলো যদি আমরা লক্ষ্য করি, তো এগুলো লক্ষ্য করলে আমরা একটা জিনিস দেখতে পাই যে কিছু ম্যাটেরিয়াল যদি আমরা লক্ষ্য করি, তো ফার্স্ট আমরা একটা টেবিল আমাদের বিভিন্ন বইয়ে দেওয়া আছে, দেখবে যে
এক নম্বরে আমাদের আছে পশম, দু নম্বরে আছে ফ্লানেল, গালা, কাঁচ, কাগজ, রেশম, কাঠ, ধাতু, রাবার, গন্ধক, এবোনাইট, গাটাপাচ। তো এক নম্বর যত উপরের দিকে থাকবে, যত উপরের দিকে র্যাঙ্কিং এ থাকবে, তার কথার অর্থ যে সেক্ষেত্রে তত লুজলি বাউন্ড, যত নিচের দিকে যাব তত টাইটলি বাউন্ড। তার মানে পশমে সব থেকে লুজলি বাউন্ড, তার মানে আমরা যদি ঘর্ষণ করি তাহলে কি হয়ে যাবে, পশম থেকে সহজে ইলেকট্রন বাইরে বেরিয়ে যাবে। তার মানে কি হয়ে যাবে না, পশম হচ্ছে আমার এক্ষেত্রে কিসে পরিণত হতে পারবে না, সেক্ষেত্রে পশম আমার পজিটিভ হবে, সবসময় পজিটিভ হওয়ার টেন্ডেন্সি বেশি। আর এদিকে গাটা পারচার কি হবে, সব থেকে নেগেটিভ হওয়ার টেন্ডেন্সি সবসময় বেশি। আমরা যদি কাঁচকে যদি আমরা এবোনাইটের সঙ্গে যদি ঘষি তাহলে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ হবে না, কাঁচ লুজলি বাউন্ড, মানে কাঁচ হবে কি পজিটিভ আর এবোনাইট হবে কি নেগেটিভ। তো আমরা কি হবে না, এই যদি লিস্টটা লক্ষ্য করি তাহলে সেখান থেকে আমরা ইজিলি বলতে পারবো যে কোনটা আমার পজিটিভ হবে এবং কোনটা আমাদের এক্ষেত্রে নেগেটিভ হবে। তো আমাদের আমরা যদি চিরুনি দিয়ে যদি আমরা যদি মাথায় যদি ঘষার পর তারপর যদি কাগজের সামনে ধরি তাহলে দেখি যে কাগজগুলো কি হচ্ছে না, আকৃষ্ট হচ্ছে। তাহলে আমরা এর ব্যাখ্যা আমরা দিতে পারি কিভাবে না, সহজে আমরা ব্যাখ্যা দিতে পারি যে আমরা যখন ঘর্ষণ করছি তাহলে কি হবে না, আমাদের মাথার যে চুলের সাথে কি হয়ে যাচ্ছে, চিরুনির ঘর্ষণের ফলে কিছু পরিমাণ আধান এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ চিরুনিটা আমার আধানে আহিত হচ্ছে। সেটা যখন আমরা নিস্তড়িত কাগজের কাছে নিয়ে যাব তখন কি হয়ে যাবে না, কাগজটা আমার কি হয়ে যাবে না, আকৃষ্ট হবে। তো এইভাবে আমরা কি করতে পারি, এর ব্যাখ্যা দিতে পারি। কিন্তু এখানে আমরা একই জিনিস যদি আমরা একটা মেটাল স্কেল মানে ধাতব স্কেল দিয়ে যদি করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো, আমরা যদি মাথায় যদি স্কেল দিয়ে আমরা যদি ঘষি, ঘষার পর যদি স্কেলটাকে যদি আমরা কাগজের কাছে নিয়ে যাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই কাগজটা কিন্তু স্কেলের দিকে আকৃষ্ট হবে না। তার কারণ কি, তার কারণ হচ্ছে আমরা বলেছিলাম আমরা যে চ্যাপ্টারটা পড়ছি যে চ্যাপ্টারটা কি ইলেকট্রোস্ট্যাটিক্স, অর্থাৎ আধান কি থাকবে না, স্থির অবস্থায় থাকবে। তো আধান কখন স্থির অবস্থায় থাকবে, যাওয়ার রাস্তা না পেলে স্থির অবস্থায় থাকবে। তো আমরা যখন চিরুনি দিয়ে ঘষছি, চিরুনিতে আমরা যেই জায়গাটা দিয়ে আমি ঘষবো মাথায়, তো সেই জায়গাটাতেই আধান আবদ্ধ অবস্থায় রয়ে যায়। কারণ কি না, চিরুনির মধ্য দিয়ে আধান এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না। তার ফলে আমরা যখনই কি করব, ওটা কাগজের কাছে নিয়ে যাব, কাগজটা কি হবে, আকৃষ্ট হবে। কিন্তু ধাতব স্কেলের ক্ষেত্রে কি ঘটছে না, ধাতব স্কেল হচ্ছে একটি পরিবাহী পদার্থ, মানে ওর মধ্য দিয়ে সহজেই আধান চলাচল করতে পারে। তো আমরা যখনই একে যখন মাথার সঙ্গে ঘষবো বা আমাদের কোনো কিছুর সাথে ঘষবো তখন কি ঘটবে না, ওই যে আধানটা স্কেলে জেনারেট হলো বা তৈরি হলো সেটা কি হবে না, ওই যেহেতু ধাতব পরিবাহী, যেহেতু ওর মধ্য দিয়ে আধান চলাচল করতে পারে, সেহেতু ওর মধ্য দিয়ে আধান হাতের মধ্য দিয়ে আমাদের শরীরের মধ্য দিয়ে আমাদের ভূপৃষ্ঠে চলে যাবে। তার ফলে আমরা কি করব না, আমরা যদি ওই ধাতব স্কেলটাকে যদি আমরা কাগজের কাছে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমরা কোনো রূপ আমরা আকর্ষণ আমরা দেখতে পাবো। তো এটার উপর ভিত্তি করে এরপরে আমাদের যে নেক্সট যে মেথড রয়েছে সেটা হচ্ছে কি না, কার মাধ্যমে না, কন্ডাকশন বা পরিবহনের দ্বারা। তো পরিবহনের দ্বারা আমরা কিভাবে আধানে আমরা আহিত করতে পারি, তো পরিবহন কিভাবে ঘটছে তো সেটা আমরা আগে একটু জেনে নেব।
তো মেটেরিয়ালকে আমরা কি করতে পারি না সে পরিবহন করতে পারবে না মানে অ্যাকচুয়ালি সে এবল না এবল নয় তার উপর ভিত্তি করে আমরা কি করতে পারি মেনলি দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। আমরা আরেকটা ক্যাটাগরি সম্পর্কে আমরা ডিটেইলসে পড়ব। তো ফার্স্ট হচ্ছে কি কন্ডাক্টর, সেকেন্ড হচ্ছে কি ইনসুলেটর, এবং ফোর্থ হচ্ছে কি সেমি কন্ডাক্টর। ফার্স্ট কন্ডাক্টর, সেকেন্ড ইনসুলেটর এবং থার্ড হচ্ছে কি সেমি কন্ডাক্টর বা অর্ধ পরিবাহী। তো সেমি কন্ডাক্টর এবং ইনসুলেটরের মধ্যে পার্থক্য যদি লক্ষ্য করি, তো কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কি হয় না আমরা যে কোনো পদার্থ কি হয় না এর মধ্যে যে ইলেকট্রনগুলো রয়েছে ইলেকট্রনগুলো কি হয় না বাইরে থেকে যদি এনার্জি পায় সেই এনার্জি পেলে কি হবে না ওই কক্ষপথ থেকে বাইরে বেরিয়ে যেতে চায়। সাধারণ অবস্থায় রুম টেম্পারেচারে কি হয় না ওর মধ্যে যে বাইরের কক্ষে যে লুজলি বাউন্ড যে ইলেকট্রনগুলো আছে সেগুলো কি হয়ে যায় না পরিবাহীর ক্ষেত্রে সহজে বাইরে বেরিয়ে যেতে পারে। ফলে কি হয়ে যাবে না সাধারণত রুম টেম্পারেচারে প্রচুর পরিমাণে কি পাবো না এখানে আমরা ফ্রি ইলেকট্রন পাবো। কিন্তু ইনসুলেটরের ক্ষেত্রে কি হবে না এর ক্ষেত্রে সাধারণ অবস্থায় রুম টেম্পারেচারে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না। সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে রুম টেম্পারেচারে কিছু ফ্রি ইলেকট্রন থাকে। তো আমরা এটা সম্পর্কে আমরা ডিটেইলসে পড়বো যে এর ক্ষেত্রে ফ্রি ইলেকট্রন আর হোল, ফ্রি ইলেকট্রন এন্ড হোল এরা দুজনে মিলে আধান পরিবহন করে। তো এরা কিভাবে করে কি ব্যাপার এটা সম্পর্কে আমাদের একটা আলাদা চ্যাপ্টার রয়েছে, তো আমরা সেটা সম্পর্কে ডিটেইলসে পড়ব। তো আমরা কন্ডাক্টর আর ইনসুলেটর যদি মেইনলি দেখি, তো কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয় না ফ্রি ইলেকট্রন থাকার জন্য এরা কি করতে চায় না ওই পরিবাহীর মধ্যে ওই পদার্থের মধ্যে কি হয় না যত দূরে যাওয়া সম্ভব তত দূরে চলে যেতে চায়, অর্থাৎ আধান ওর মধ্য দিয়ে সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে। কোনো একটা এটা সাপোজ আমাদের কন্ডাক্টর, তো এই কন্ডাক্টরের মধ্যে কি আছে আমি ধরে নিচ্ছি যে এখানে আমাদের নিউক্লিয়াস আছে, তিনটে নিউক্লিয়াস ধরে নিলাম। তো এর বাইরে কি হয়েছে না যে বাইরের যে কক্ষপথগুলো আছে সেই কক্ষপথে অনেক ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। তো বাইরে থেকে যদি সামান্য পরিমাণে যদি হিট এনার্জি যদি পায় তখন কি হয়ে যাবে না সাধারণ অবস্থায় এরা বাইরে কি করে না প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন থাকে। তো এই ফ্রি ইলেকট্রনগুলো কি হবে না কোনো কারণে যদি আমি এদিকে যদি ধনাত্মক আধান যদি আমি দিয়ে দিই বা এদিকে যদি আমি ঋণাত্মক আধান এইভাবে যদি আমি দিয়ে দিই তাহলে কি ঘটবে, তাহলে আমরা দেখব যে এর মধ্যে যে ফ্রি ইলেকট্রনগুলো রয়েছে সেই ফ্রি ইলেকট্রনগুলো কি হবে না ধনাত্মক আধানের দিকে ছুটে যাচ্ছে। এখানে যে ফ্রি ইলেকট্রন আছে ধনাত্মক আধানের দিকে যেতে চাইবে, এখানে যে ফ্রি ইলেকট্রন আছে যেহেতু এখানে ঋণাত্মক আধান বিকর্ষণ করবে এদিকে যেতে চাইবে, অর্থাৎ এর মধ্য দিয়ে ইলেকট্রন সহজে কি হতে চাইবে না এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে, অর্থাৎ আধান সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে চাইবে। এবং যেহেতু সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে সেহেতু এরা কি করবে না আধানগুলো যত দূরে যাওয়া সম্ভব তত দূরে চলে যেতে চাইবে। ইনসুলেটরের ক্ষেত্রে কি ঘটবে না ইনসুলেটরের ক্ষেত্রে না এর ক্ষেত্রে সাধারণ অবস্থায় রুম টেম্পারেচারে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না। তাহলে আমি যতই এদিকে ধনাত্মক আধান আর ঋণাত্মক আধান আমি দিয়ে রাখি না কেন, এদিকে আমি ধনাত্মক আধান এদিকে ঋণাত্মক আধান আমি দিয়ে রাখি না কেন, তো এখানেও আমাদের কি আছে না একই রকম নিউক্লিয়াস রয়েছে। তো এর বাইরে যে ইলেকট্রনগুলো এগুলো ফ্রি ইলেকট্রন নয়, কারণ এই ইলেকট্রনগুলো কি করছে এতে কক্ষপথে ঘুরছে দৃঢ় আকর্ষণ বল দ্বারা আবদ্ধ। তো আমরা যতই এখানে ধনাত্মক বা ঋণাত্মক আধান দিই না কেন এরা কখনোই কি হতে পারবে না এই যে কক্ষপথ থেকে বাইরে ছুটোছুটি করতে পারবে না, অর্থাৎ
এর মধ্যে যে ইলেকট্রনগুলো রয়েছে বা এর মধ্যে যে আধানগুলো রয়েছে সেই আধানগুলো সহজে এর মধ্য দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে না। অর্থাৎ আমি সোজা কথায় একটু আগে আমরা যেটা বলেছিলাম যে আমরা যদি এটা যদি সাপোজ চিরুনি হয়, এটা একটা অন্তরক পদার্থ, তো আমি যদি এই পোরশনটা অর্থাৎ এই জায়গাটা যদি আমরা এই সাইডটা যদি আমরা ঘর্ষণ করি, তাহলে কি হবে, এই জায়গার যে ইলেকট্রন কি হবে সেইটাই কি হবে ঘর্ষণের ফলে বাইরে বেরিয়ে যাবে, বা এখানেই আমার ইলেকট্রন বাইরে থেকে ভিতরে ঢুকবে। অর্থাৎ আমার যে জায়গাটা রাব করব বা যেই জায়গাটা আমরা ঘর্ষণ করব ঠিক সেই জায়গাটাই কি হবে না, এই জায়গাটা আমরা রাব করেছি এই জায়গাটাই কি হবে আধানে আহিত হয়ে যাবে। বাকি কোনো জায়গা কি হবে না, আধান ওই আধানটা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে না। কিন্তু ধাতব স্কেলের ক্ষেত্রে যদি আমি যদি সাপোজ আমি এই জায়গাটা যদি আমি রাব করি, তাহলে কি হবে কিছু পরিমাণ আমার ইলেকট্রন ট্রান্সফার হলো বা এখান থেকে কিছুটা পরিমাণ ইলেকট্রন এখানে গেল। এরপরে কি ঘটবে না, এই ইলেকট্রনগুলো যেহেতু এটি ধাতব পরিবাহী সেহেতু এর মধ্যে প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন আছে, আধানগুলো সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। তখন কি হয়ে যাবে না, এই জায়গায় এই আধানটা আবদ্ধ না থেকে কি হয়ে যাবে না, এর মাধ্যমে যত দূর যাওয়া সম্ভব তত দূর চলে যাচ্ছে। এবার আমি যদি এটাকে হাত দিয়ে যদি ধরে রাখি বা কোনো ব্যক্তি যদি এটাকে হাত দিয়ে ধরে রাখে, তাহলে কি তার হাতের মাধ্যমে আধানটা কি হয়ে যাবে না পৃথিবীতে চলে যাবে। তো এইভাবে হচ্ছে কি আমরা মেটেরিয়ালের মধ্যে কিভাবে আমাদের আধান পরিবহন হয় অর্থাৎ কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাধ্যমে আমরা দেখলাম। তো কন্ডাক্টরের মাধ্যমে আমরা কি না আধান পরিবহন হতে পারে, ইনসুলেটরের মাধ্যমে হতে পারে না। তো কন্ডাক্টর হচ্ছে আমাদের মেন উদাহরণ কি না, যে কোনো মেটাল জেনারেলি হচ্ছে কন্ডাক্টরের উদাহরণ হতে পারে, বা আমাদের যদি লক্ষ্য করি যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হতে পারে। ইনসুলেটরের উদাহরণ কি হতে পারে, কাঁচ হতে পারে, কাগজ হতে পারে, চিরুনি হতে পারে, এইগুলো হচ্ছে ইনসুলেটরের উদাহরণ। তো আমরা আধানে আহিতকরণ করার যে পদ্ধতি ছিল আমরা সেখানে ফিরে যাব। দ্বিতীয় যে পদ্ধতি আমরা বললাম পরিবহনের দ্বারা বা বাই কন্ডাকশন, পরিবহনের দ্বারা বা কন্ডাকশন পদ্ধতির সাহায্যে আমরা কি করতে পারি, যে কোনো একটা বস্তুকে আমরা আহিত করতে পারি। তো কিভাবে, আমরা সবার প্রথমে একটা বস্তু নিয়ে নিলাম, এটা আমাদের নিস্তড়িৎ বস্তু এ বস্তু। তো এই বস্তুতে আমাদের একটা দুটো তিনটে চারটে পাঁচ ছয় সাতটে আমাদের ধনাত্মক আধান রয়েছে এবং 1 2 3 4 5 6 7 সাতটে ধনাত্মক এবং সাতটি ঋণাত্মক, অর্থাৎ এটি নিস্তড়িত অবস্থায় রয়েছে। তো আমি কি করতে চাচ্ছি, পরিবহন পদ্ধতির সাহায্যে আধানে আহিত করতে চাইছি। তো আমি সাপোজ একে কি করতে চাইছি না, ধনাত্মক আধানে আমরা আহিত করতে চাচ্ছি। তো ধনাত্মক আধানে যদি আহিত করতে চাই তাহলে কি করব না, আমরা ধনাত্মক আধানে আহিত একটি পরিবাহী আমরা নিই। তো ধনাত্মক আধান, এটি ধনাত্মক আধানে আহিত একটি পরিবাহী, এতে প্রচুর পরিমাণে ধনাত্মক আধান রয়েছে। তো ধনাত্মক আধান এতে প্রচুর পরিমাণে রয়েছে। তো পরিবাহী পদার্থ তাহলে কি করবে, পরস্পরকে বিকর্ষণ করে কি করবে, যত দূরে যাওয়া সম্ভব তত দূরে যেতে চাইবে এই ধনাত্মক আধান। কিন্তু সমস্যা হচ্ছে কি না, এখানে এই যে পরিবেশটা রয়েছে এটা হচ্ছে অন্তর, তাহলে কি হচ্ছে না এই ধনাত্মক আধানটা সহজে বাইরে বেরোতে পারছে না। কিন্তু যদি বাইরে বেরোবার যদি কোনো রাস্তা পায় অর্থাৎ পরিবাহী মাধ্যম যদি কোনো পায়, তাহলে কি করবে সহজে ওর মধ্য দিয়ে আমরা কি হয়ে যেতে পারে না, ওই আধানটা চলে যেতে পারে। তো আমরা কি করলাম না, এই পরিবাহী এই যে পদার্থটা আছে একে কি করলাম না, আমরা এর সাথে যোগ করে দিলাম। তো যখনই আমরা যোগ করে দেবো তখন কি হয়ে যাবে না, এরা একটা রাস্তা পেয়ে গেল। যখনই রাস্তা পেয়ে গেল কি করবে, এর মধ্যে যে কিছু সংখ্যক ধনাত্মক আধান রয়েছে, তো কিছু সংখ্যক ধনাত্মক আধান কি করবে না, এর মাধ্যমে ট্রান্সফার হয়ে কি চলে যাবে না, এখানে চলে যাবে।
কিছু পরিমাণ ধনাত্মক আধান কি হয়ে গেল না এখান থেকে এখানে চলে এলো। তো এরপর আমরা কি করলাম, এর মধ্যে যে কানেকশনটা আছে সেই কানেকশনটা আমরা কেটে দিই। তো কেটে দিলে কি দেখা গেল না দুটো ধনাত্মক আধান এখানে চলে এসেছে, তাহলে +9 -7 অর্থাৎ +2। এটা আমাদের কিসে আধানে আহিত হলো না আমরা ধনাত্মক আধানে আহিত হলো। অর্থাৎ ধনাত্মক আধানে যদি আমরা আহিত করতে চাই তাহলে কি হবে না আমাদের ধনাত্মক আধানে আহিত কোনো পরিবাহীকে ওর সঙ্গে যুক্ত করতে হবে। যদি আমরা ঋণাত্মক আধানে যদি আহিত করতে চাই তাহলে একই রকম ঋণাত্মক আধানে আহিত কোনো পরিবাহীকে এর সাথে আমাদের যুক্ত করতে হবে। তো আমাদের নেক্সট যে পদ্ধতিটা রয়েছে সেই পদ্ধতিটা হলো কি আবেশের দ্বারা বা বাই ইন্ডাকশন মেথড। তো আবেশের দ্বারা বা বাই ইন্ডাকশন মেথডে আমরা কিভাবে করতে পারি না সবার প্রথমে আমরা দেখব যে আবেশ কথাটার অর্থ কি। না আবেশ কথাটার অর্থ হলো যে কোনো এক জায়গায় যদি কোনো একজন ব্যক্তি বা বস্তু বা যদি কোনো কিছু থাকে তার জন্য যদি অন্য কোনো ব্যক্তি বা বস্তুর উপর যদি কোনো ইন্টারনাল এফেক্ট পড়ে মানে তার মধ্যে যদি কোনো প্রভাব সৃষ্টি হয় তাহলে বলবো যে প্রথম ব্যক্তির দ্বারা বা প্রথম বস্তুর দ্বারা দ্বিতীয় বস্তুটা কি হচ্ছে আবিষ্ট হচ্ছে। তাহলে আমরা এই আবেশের মাধ্যমে আমরা কি করব না কিভাবে আমাদের আমরা কোনো বস্তুকে আহিত করতে পারি সেটা আমরা লক্ষ্য করব। আমরা একই রকম একটা নিস্তড়ি আমরা বস্তু নিলাম, নেট আধান কত 0, 10টি ধনাত্মক আধান 10টি ঋণাত্মক আধান, নেট আধান কত 0। তো একে আমরা কি করতে যাচ্ছি না আধানে আহিত করতে চাচ্ছি। তো আমরা কি কোন আধানে আহিত করতে চাচ্ছি, সাপোজ আমরা একে ঋণাত্মক আধানে আমরা আহিত করতে চাচ্ছি। তো যদি আমরা কন্ডাকশনে করতাম তাহলে কি হতো না ঋণাত্মক আধানে আহিত করতে চাচ্ছি মানে আমাকে ঋণাত্মক আধানে আহিত পরিবাহী দরকার ছিল, কিন্তু আবেশে তার ঠিক উল্টো ঋণাত্মক আধানে যদি আহিত করতে চাই তাহলে আমরা কি করব ধনাত্মক আধানে আহিত আমরা একটি বস্তু আমরা নিলাম। এরপর আমরা কি করব এই যে বস্তুটা আছে এই বস্তুটাকে কি করলাম না আমরা এর যতটা সম্ভব কাছে নিয়ে আসার আমরা চেষ্টা করব। তাহলে আমরা কি করলাম না এর সাথে এর কি করব যতটা সম্ভব কাছে নিয়ে আসার চেষ্টা করব, কিন্তু এর সাথে এর কখনোই আমরা টাচ করাবো না। তো আমরা যদি খুব কাছে যদি নিয়ে চলে আসি এটা আমাদের কি আছে ধনাত্মক আধানে আহিত আছে, কাছে নিয়ে চলে এসেছে। তাহলে কি করবে না এর উপর এই এটা প্রথম বস্তু এটা দ্বিতীয় বস্তু তার এর এফেক্ট এর উপর পড়বে। ফলে কি ঘটবে না ঋণাত্মক আধানগুলো কি করবে না এই বরাবর সজ্জিত হয়ে যাবে এবং ধনাত্মক আধানগুলো কি হবে না যেহেতু বিপরীতধর্মী আধান তো ঋণাত্মক আধানগুলো এইভাবে সজ্জিত হবে এবং ধনাত্মক আধানগুলো কি হয়ে যাবে যতটা দূরে যাওয়া যায় ততটা দূরে চলে যাবে, যতটা দূরে ততটা দূরে চলে যাবে। তো এটা থেকে আমরা বলতে পারি কি না এর পরের স্টেপ কি হবে না আমরা এর পরের স্টেপে আমরা কিভাবে আহিত করব সেটা আমরা দেখাবো। তো এখান থেকে আরেকটা জিনিস আমরা বলতে পারি যে কি বলতে পারি না আকর্ষণের পূর্বে আবেশ হয়।
কারণ এটা ঠিক আকর্ষণ হওয়ার আগের স্টেপ, কারণ সামনে এদিকে পজিটিভ আছে, নেগেটিভ গুলো কাছে চলে এসেছে, এরপরেই তো একে আকর্ষণ করবে। তো আবেশটা আগে হয়ে গেছে, এরপরে আকর্ষণ হবে। তো এটা থেকে আমরা বলতে পারি কি আকর্ষণের পূর্বে আবেশ। তো যাই হোক, এবার আমরা আবেশের পদ্ধতিতে আমরা চলে যাব যে কিভাবে আমরা আবেশ হচ্ছে, আবেশের মাধ্যমে কিভাবে আমরা আহিত হচ্ছে বস্তুটা। তো যেহেতু এটি পজিটিভ চার্জ, এটি হচ্ছে বিপরীতধর্মী চার্জ এবং এটি এই জায়গায় আবদ্ধ অবস্থায় রয়েছে, সেই জন্য আমরা কি করব, এইটার নাম দিচ্ছি আমরা যে বাউন্ড চার্জ। আর এটাকে কি করছে, বিকর্ষণ করে যত দূরে পাঠানো যায় তত দূরে পাঠাতে চাচ্ছে, যার জন্য আমরা এর নাম দিচ্ছি কি ফ্রি চার্জ বা মুক্ত আধান। এরপরে আমরা কি করলাম না, এরপরে আমরা এই অবস্থাতে আমরা একে পৃথিবীর সাথে কানেক্ট করে দিলাম, একটা পরিবাহী দ্বারা পৃথিবীর সাথে যুক্ত করে দিলাম। তাহলে পৃথিবীর সাথে যদি যুক্ত করে দিই তাহলে কি ঘটবে না, এরা কি চাচ্ছিল না, যত দূরে যেতে চায় তত দূরে যেতে চাচ্ছিল, যাওয়ার রাস্তা পাচ্ছিল না। তাহলে এখন কি করবে এরা, এই যে পরিবাহী আছে পরিবাহীর মাধ্যমে কি করবে না, পৃথিবীতে চলে যাবে। তাহলে কিছু সংখ্যক চলে গেল, এই ধনাত্মক আধানগুলো পরিবাহীর মাধ্যমে পৃথিবীতে চলে গেল, তো কিছু পরিমাণ পৃথিবীতে চলে গেল। তো অ্যাকচুয়ালি সোজা কথায় ধনাত্মক আধানগুলো পৃথিবীতে চলে গেল, কথার অর্থ হলো যে কিছু পরিমাণ ইলেকট্রন পৃথিবী থেকে তারের মাধ্যমে এখানে এসে কিছু পরিমাণ আমাকে আধানকে কি করে দিয়েছে, নিউট্রাল করে দিয়েছে। তো এরপরে কি করলাম না, এরপরে আমরা এই যে কানেকশনটা আছে কানেকশনটাকে আমরা কেটে দিলাম। তাহলে এরপর আমরা যদি কানেকশনটাকে যদি আমরা কেটে দিই তাহলে কি ঘটবে না, এখন এই অবস্থায় একে আকর্ষণ করে রেখেছি, একে বিকর্ষণ করে দূরে ঠেলে দিতে চাচ্ছিল, কিছু চলে গেছে, কানেকশন কেটে দিয়েছি। তাহলে কি হবে, কেটে দিলে আর কোনো ইলেকট্রন না উপরে উঠতে পারবে, কোনো ইলেকট্রন না নিচে নামতে পারবে, অর্থাৎ কোনো ধনাত্মক আধান নিচে নামতেও পারবে না আর কোনো ধনাত্মক আধান উপরে উঠতেও পারবে। এরপর আমরা কি করলাম না, এই যে বস্তুটা ছিল এই বস্তুটাকে আবার পুনরায় আগের অবস্থায় নিয়ে চলে গেলাম, অর্থাৎ আমরা দূরে নিয়ে চলে গেলাম। তাহলে দূরে নিয়ে চলে গেলে কি হবে না, এখন কি হয়ে গেছে না, আগের থেকে এই বস্তুটা কি হয়ে গেছে না, নেট যে ঋণাত্মক আধানের পরিমাণ অনেক বেশি ধনাত্মক আধানের তুলনায়। তাহলে যদি এটা কানেক্ট থাকতো তাহলে কি হতো না, আমরা আবার ধনাত্মক ঋণাত্মক আধানের পরিমাণ সমান করার জন্য কি হতো না, পৃথিবী থেকে কিছু পরিমাণ ইলেকট্রন উপরে উঠে আসতো বা কিছু পরিমাণ ইলেকট্রন পৃথিবীতে ওই তারের মাধ্যমে চলে যেত। যেহেতু কানেকশন এখানে কাটা আছে সেহেতু কি হয়ে যাবে, কোনো আধান আর পৃথিবীতে যেতে পারবে না বা পৃথিবী থেকে আধান এখানে আসতে পারবে, অর্থাৎ কি হয়ে যাবে, এই বস্তুটি কিসে পরিণত হবে না, ঋণাত্মক আধান আহিত হবে। কারণ এখানে কি হয়ে যাচ্ছে কি না, আমাদের -10, এখানে 1 2 3 4 5 6, অর্থাৎ এটি ঋণাত্মক আধানে আহিত হবে। তো আমরা যদি আবেশের মাধ্যমে যদি আমাকে যদি কোনো বস্তুকে যদি আধানে আহিত করতে হয় তাহলে কি করবে না, আমার অপোজিট অর্থাৎ বিপরীতধর্মী আমাদের আধানে আহিত বস্তু লাগবে। আর যদি আমরা কন্ডাকশন বা পরিবহনের মাধ্যমে যদি কোনো বস্তুকে আধানে আহিত করতে চাই তাহলে ঠিক যে আধানে আহিত করতে চাই সেই আধানে আহিত আমার বস্তুর প্রয়োজন। তো এখান থেকে আমরা প্রশ্নের উত্তর দিতে পারি, যে আরো আমরা কি প্রশ্নের উত্তর দিতে পারি। তো সেগুলো হলো যে কোনো একটা আমরা বলেছিলাম কোনো নিউট্রাল বা যদি নিস্তড়িত যদি কণা থাকে তার উপর কি হয় না, পজিটিভ বা নেগেটিভ আধান কোনো বল প্রয়োগ করে না। কিন্তু আমরা জানি কি যে চিরুনি দিয়ে যদি আমরা মাথায় ঘষার পর যদি কোনো কাগজের কাছে যদি আমরা নিয়ে যাই তাহলে কি হয় না, ওই কাগজকে কি করে না, ওই চিরুনি কি করে, আকৃষ্ট করে। তো কাগজগুলো তো নিস্তড়িত অবস্থায় থাকে, তাহলে কেন আকৃষ্ট করে না, এটা সাপোজ একটা কাগজের টুকরো, তো আমরা কি করলাম না, চিরুনিটাকে আমরা মাথায় যদি আমরা ঘষার ফলে কি হয়ে গেল না, চিরুনিটা কোনো না কোনো একটি আধানে আহিত। সাপোজ আমরা ধরলাম যে এটি ধনাত্মক আধানে আহিত হয়ে গেছে। তো
এতে নিস্তড়িত আছে, তাহলে একে যখনই আমরা কাগজটাকে যখনই আমরা কি করব, চিরুনিটাকে কাগজের কাছে যখনই আমি নিয়ে আসবো, তখন কি করবে না, এর যেহেতু আবেশের জন্য সামনের প্রান্তে কি হবে, নেগেটিভ আধানে আহিত হবে এবং বিপরীত প্রান্তে কি হবে, পজিটিভ। তো যেহেতু ধনাত্মক আধান থেকে এর দূরত্ব আর এই ধনাত্মক থেকে এর দূরত্ব অনেক বেশি, অর্থাৎ সোজা কোথায় R2 গ্রেটার দেন R1, অর্থাৎ আকর্ষণ বল কাজ করার জন্য যে দূরত্ব সেটা অনেক কম, বিকর্ষণ বল কাজ করার যে দূরত্ব সেটা অনেক বেশি। অর্থাৎ এক্ষেত্রে ওই যে কাগজের টুকরোটা আছে ওর উপর আকর্ষণ বল এবং বিকর্ষণ বল দুটোই কাজ করবে, কিন্তু আকর্ষণ বলের পরিমাণ তুলনামূলক অনেক বেশি হবে বিকর্ষণ বলের তুলনায়। অর্থাৎ কি হবে না, ওই চিরুনিটার দ্বারা বা চিরুনিটার দিকে কি হবে না, ওই কাগজের টুকরোটা আকৃষ্ট হবে। অর্থাৎ যে কোনো নিস্তড়িত কোনো কণাকে বা এলিমেন্টারি পার্টিকেলকে বা প্রাথমিক কণাকে নিস্তড়িত যদি হয়, তাকে কিন্তু কোনো আধান আকৃষ্ট মানে আকর্ষণ বা বিকর্ষণ করবে না। কিন্তু নিস্তড়িত কোনো বস্তুকে কোনো ধনাত্মক বা ঋণাত্মক আধান কিন্তু আকর্ষণ অবশ্যই করবে। কেন না, তার ক্ষেত্রে আকর্ষণ বিকর্ষণ উভয় বল কার্যকর হলেও আকর্ষণ বলের তীব্রতা যেহেতু অনেক বেশি, সেহেতু সেক্ষেত্রে আকর্ষণ বল অনেক বেশি প্রভাবশালী হয়। এরপর আমরা আরেকটা প্রশ্নের আমরা এখান থেকে উত্তর দিতে পারি, সেটা কি না, বিকর্ষণী তড়িৎগ্রস্ততার অকৃষ্ট প্রমাণ। কেন না, আমরা একটা জিনিস এক্ষুনি অবজার্ভ করলাম কি না, ধনাত্মক আধানে আহিত বস্তু, ধনাত্মক আধানে আহিত বস্তু ঋণাত্মক আধানে আহিত বস্তুকে কি করবে, পরস্পরকে আকর্ষণ করবে, অ্যাট্রাকশন। ধনাত্মক আধানে আহিত বস্তু যদি নিউট্রাল কোনো বস্তু থাকে, নিউট্রাল বস্তু, কণা নয়, নিউট্রাল বস্তু যদি থাকে, তাহলে কি করবে, তাকেও কি করবে, অ্যাট্রাকশন করবে। কেন না, আমরা এক্ষুনি চিরুনি আর কাগজের যে এক্সাম্পল দিলাম, একই রকম ঋণাত্মক আধানে আহিত কোনো বস্তু, নিউট্রাল কোনো যদি আমাদের বস্তু থাকে, তাকেও কি করবে, অ্যাট্রাকশন করবে। তাহলে এই এতগুলো অ্যাট্রাকশন হচ্ছে, তাহলে অ্যাট্রাকশন দেখে তিন ধরনের কন্ডিশনে আমাদের কি হতে পারে, অ্যাট্রাকশন হতে পারে। তো তিন ধরনের কন্ডিশনে যদি অ্যাট্রাকশন হয়, তাহলে আমরা বুঝতে পারবো না যে এই দুটো বস্তু আছে, সাপোজ এটা x বস্তু আর এটা y বস্তু, তো আকর্ষণ হচ্ছে, তাহলে x y কে পরস্পর আকর্ষণ করছে। তাহলে আমরা কখনোই গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারবো না যে x টা আমার পজিটিভ, না x টা নেগেটিভ, না x টা আমাদের নিস্তড়িত, না y টা নিস্তড়িত, আমরা কখনোই আমরা বলতে পারবো। কিন্তু আমরা বিকর্ষণ যদি দেখি, তাহলে সেক্ষেত্রে যদি এটি পজিটিভ হয় আর এটি যদি পজিটিভ হয়, তবেই শুধুমাত্র রিপালশন হবে, বা এটি যদি মাত্র নেগেটিভ হয় এবং এটি যদি নেগেটিভ হয়, তবেই শুধুমাত্র রিপালশন হবে, অর্থাৎ বিকর্ষণ হবে। তাহলে আমরা এক্ষেত্রে আমরা বলতে পারি কি, যে বিকর্ষণের মাধ্যমেই আমরা বলতে পারবো যে এই বস্তুটি আমার ধনাত্মক আধানে আহিত, দুটোই ধনাত্মক আধানে আহিত আছে, না দুটোই ঋণাত্মক আধানে আহিত রয়েছে। তার মানে যদি বিকর্ষণ করে, তাহলে আমরা বলতে পারবো যে দুটোই সম আধানে আহিত, কিন্তু দুটোই পজিটিভ না দুটোই নেগেটিভ সেটা কিন্তু আমরা পরিষ্কার বলতে পারবো না, কিন্তু দুজনেই আহিত অবস্থায় রয়েছে এবং তারা ধনাত্মক আধানে আহিত আছে না ঋণাত্মক আধানে আহিত আছে, সেটার জন্য আমাদের যদি জানতে হয়, তাহলে আমরা পরের দিন, নেক্সট দিন হচ্ছে আমরা গোল্ড লিফ প্লেটের সাহায্যে আমরা জানবো যে কিভাবে আমরা কোনো একটা আধান ধনাত্মক আধানে আহিত রয়েছে কিনা বা ঋণাত্মক আধানে আহিত রয়েছে কিনা, সেটা আমরা নেক্সট ডে আমরা লেকচার 3-তে আমরা হচ্ছে জানবো যে কিভাবে আমরা আইডেন্টিফাই করব কোন একটি বস্তু আধানে আহিত আছে কিনা এবং সেটি ধনাত্মক না ঋণাত্মক।